আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট। আজকের আলোচনার বিষয় হলো সিকেডি এর লক্ষণ বা ক্রনিক কিডনি ডিজিজের লক্ষণগুলো কী হতে পারে। পৃথিবীব্যাপী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো বেড়ে যাওয়ার কারণে ইএসআরডি বা এন্ড স্টেজ রিনাল ডিজিজের মাত্রাও দিন দিন বেড়ে চলছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কিভাবে কিডনি রোগ বা এন্ড স্টেজ রিনাল ডিজিজকে আর্লি ডিটেক্ট করা যায় এবং এটিকে প্রিভেন্ট করা যায়। কিন্তু বলা বাহুল্য, আর্লি স্টেজে কিডনি ডিজিজের ডিটেকশনের যে লক্ষণগুলো সেগুলো প্রায়ই অনুপস্থিত। তবে এর মধ্যে কিছু লক্ষণ যেগুলো প্রায়ই আমাদেরকে হেল্প করে থাকে আর্লি স্টেজে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ ডিটেকশনের জন্য। এর মধ্যে একটি হলো উচ্চ রক্তচাপ। আপনারা জানেন আমাদের শরীরের পানি এবং লবণের যে ভারসাম্যতা সেটি রক্ষা করে হলো কিডনি। কাজেই কিডনির যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভারসাম্য হারিয়ে ফেলে, আমাদের শরীরে অতিরিক্ত পানি এবং লবণ জমে যায়, রক্তে এগুলোর মাত্রা বেড়ে যায়, যার কারণে ব্লাড প্রেশারও বেড়ে যায়। তাহলে এটি একটি লক্ষণ হতে পারে। কারো যদি অল্প বয়সে উচ্চ রক্তচাপ ধরা পড়ে এবং হঠাৎ করেই যদি ব্লাড প্রেশার ক্রমাগত বেড়ে যেতে থাকে তাহলেও এটি কিডনি রোগের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। আবার প্রস্রাব, এটিও কিন্তু আর্লি স্টেজে কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। কিডনি রোগের লক্ষণ আসলে কি হবে? কিডনি যে কাজগুলো করে সেই কাজগুলো যদি কিডনি করতে না পারে তাহলে শরীরের কিছু ভারসাম্য ব্যাহত হবে এবং এই ভারসাম্য ব্যাহত হওয়ার লক্ষণগুলোই কিন্তু কিডনি রোগের লক্ষণ। তাহলে প্রাথমিক পর্যায়ে যে সমস্যাটি আমরা ইউরিনে পেতে পারি তার মধ্যে একটি হলো ইউরিনে অ্যালবুমিন পাস করা। এবং কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউরিনের সঙ্গে অ্যালবুমিন যাচ্ছে, এটি একটি সহজ উপায় হলো আপনি লক্ষ্য করুন আপনার প্রস্রাবে প্রচুর ফেনা হচ্ছে কিনা বা ফোমি প্রস্রাব হচ্ছে কিনা। যদি প্রস্রাবের সঙ্গে প্রচুর ফেনা যায় বা প্রস্রাব করার পরে প্রচুর ফেনা হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রস্রাবের সঙ্গে প্রোটিন লিক করছে এবং এটিও সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। আবার নকটিউরিয়া বা রাতের বেলায় প্রস্রাবের পরিমাণ বেশি হওয়া বা প্রস্রাবের বেগ বেশি হওয়া, এটিও একটি প্রাথমিক কিডনি রোগের লক্ষণ হতে পারে। আপনারা জানেন কিডনি তৈরি হয় গ্লোমেরুলাস দিয়ে এবং গ্লোমেরুলাসের কাজ হলো রক্ত ছাঁকা বা ফিল্টার করা এবং টিউবুলস দিয়ে। টিউবুলসের কাজ হলো আমাদের শরীরের অতিরিক্ত লবণ, পানি এগুলোকে বের করে দেওয়া এবং যতটুকু প্রয়োজন ততটুকুকে শোষণ করা। দুটি টিউবুলের মাঝখানের জায়গাটিকে বলা হয় ইন্টারস্টেশিয়াম এবং এই ইন্টারস্টেশিয়ামের কাজ হলো প্রস্রাবকে ঘন করা বা কনসেন্ট্রেট করা। কিন্তু আর্লি স্টেজ কিডনি ডিজিজে সর্বপ্রথম এই ইন্টারস্টেশিয়ামই অ্যাফেক্টেড হয়, যার কারণে প্রস্রাবের যে কনসেন্ট্রেশন সেই ক্যাপাসিটি লস করে, যার কারণে দেখা যাচ্ছে প্রস্রাবের ভলিউম বেড়ে যায় এবং ঘন ঘন প্রস্রাবের বেগ আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগীর রাতের বেলা বেশি প্রস্রাব হয়। এটিকেই বলা হয় নকটিউরিয়া, যেটিও আর্লি স্টেজে কিডনি ডিজিজের একটি অন্যতম লক্ষণ হতে পারে। এর পরবর্তীতে যে লক্ষণগুলো সেগুলো নির্ভর করে যে আপনার জিএফআর বা কিডনির কার্যক্ষমতা বা ফিল্টারিং ক্যাপাসিটি কতটুকু কমে যাচ্ছে বা কিডনির সিনথেটিক ক্যাপাসিটি যতটুকু কমে যাচ্ছে তার উপরে। যেমন জিএফআর যদি 45-এর নিচে নেমে আসে এবং সেটি যদি 30-র উপরে থাকে তাহলে সাধারণত তেমন কোনো সমস্যা হয় না। শুধুমাত্র কোনো কোনো ক্ষেত্রে আপনার রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, যেহেতু কিডনি ইরাইথ্রোপয়েটিন হরমোন তৈরি করে, যে হরমোনটি কমে যাওয়া শুরু করে যখন জিএফআর 45-এর নিচে নেমে আসে। আবার জিএফআর যখন 30-র নিচে নেমে আসে তখন অন্যান্য সিনথেটিক ফাংশন যেগুলো সেগুলোও কিন্তু ব্যাহত হয়, যার কারণে সিকেডি এমবিডি বা ক্রনিক কিডনি ডিজিজ মিনারেল বোন ডিজঅর্ডার
যেখানে ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথাইরয়েড হরমোনজনিত যে ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা সেগুলো শুরু হয় এবং সেগুলোর কারণেও আপনার কিছু লক্ষণ হতে পারে, যেমন আপনার বোন পেন হতে পারে বা সারা শরীরের ব্যথা হতে পারে, হাড়গুলো ব্যথা হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে, মাসেল পেইন হতে পারে। এরপরে কিডনির ফাংশন যত ক্রমাগত কমতে থাকে তত লক্ষণগুলো আরও বেশি প্রকাশিত হতে থাকে। যেমন জিএফআর যখন 15-এর নিচে নেমে আসে তখন কিডনির যে এক্সক্রিয়েটরি ফাংশন সেগুলো মারাত্মকভাবে ব্যাহত হয় এবং রক্তের মধ্যে ইউরোমিক টক্সিনগুলো জমা হতে থাকে এবং কিডনির তার যে ফিল্টারিং ক্যাপাসিটি সেটিও ব্যাহত হয়, যার কারণে শরীরের মধ্যে অতিরিক্ত পানীয় জমে যেতে পারে। তাহলে যদি ইউরোমিক টক্সিন জমে যায় তাহলে এই ইউরোমিক টক্সিন জমে যাওয়া সংক্রান্ত যে সিমটমসগুলো সেগুলো আপনি লক্ষ্য করতে পারেন। যেমন আপনার সারা শরীরে চুলকানি হতে পারে। এই ইউরোমিক টক্সিনগুলো আপনার ব্রেনকে যদি এফেক্ট করে তাহলে আপনার মনোযোগের ঘাটতি হতে পারে, আপনার খিঁচুনি হতে পারে, অথবা আপনি জ্ঞান শূন্য হয়ে যেতে পারেন, অথবা এই ইউরোমিক টক্সিনগুলো যদি আপনার হার্টের পেরিকার্ডিয়াম সেখানে যদি কোনো প্রদাহ তৈরি করে তাহলে আপনার ইউরোমিক পেরিকার্ডাইটিস হতে পারে, সেখান থেকে আপনার শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে। আর যদি আপনার ফুসফুসের ভিতরে পানি জমে যায় তাহলে সেক্ষেত্রে আপনি শ্বাসকষ্ট অনুভব করতে পারেন। এছাড়াও আপনারা জানেন কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অ্যাসিড এবং ক্ষারের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা। যখন জিএফআর 15-এর নিচে নেমে যায় তখনই সাধারণত এই ভারসাম্যহীনতা প্রকাশিত হয়। আপনার রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে, যার কারণে আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার হার্টের কার্যক্রম কমে যেয়েও আপনার শ্বাসকষ্ট হতে পারে। আবার রক্ত স্বল্পতা যখন ব্যাপক হারে হয়, যখন আপনার হিমোগ্লোবিন অনেক বেশি কমে যায় তখন আপনার এই রক্ত স্বল্পতার জন্য শ্বাসকষ্ট হতে পারে। আবার পটাশিয়াম ব্যালেন্স মেনটেন করাও কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ। এই জিএফআর যখন 15-এর নিচে নেমে আসে, যেটিকে বলা হয় সিকিড স্টেজ 5, সেই স্টেজে আপনার রক্তের পটাশিয়ামের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনার হার্টের যে রেট সেটি ইরেগুলার হতে পারে, অ্যারেথমিয়া হতে পারে, সেখান থেকে হার্ট ফেলিউর হয়েও কিন্তু আপনার শ্বাসকষ্ট হতে পারে। তাহলে এগুলোই হলো স্টেজ ওয়াইজ আপনার ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগের লক্ষণ। যদিও এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নন স্পেসিফিক এবং ব্যক্তি বিশেষে এগুলোর বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে, তারপরেও আপনি এগুলো যদি জেনে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি শুরুতেই বুঝতে পারবেন কিভাবে আপনার কিডনির রোগের লক্ষণগুলো প্রকাশিত হয় এবং সেই অনুযায়ী আপনি আপনার কিডনির পরীক্ষা করতে পারবেন। এবং আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, আপনার পায়ে যদি পানি জমে যায়, দীর্ঘক্ষণ বসে থাকলে বা জার্নি করলে আপনি যদি দুর্বল অনুভব করবেন, আপনার যদি খাওয়ার রুচি কমে যায়, অথবা আপনি যদি রাতে বারবার পেশাব করেন এবং আপনার যদি অন্যান্য উপসর্গগুলো দেখা দেয় তাহলে আপনি সাথে সাথে আপনি আপনার কিডনি পরীক্ষা করবেন অথবা একজন নেফ্রোলজিস্টের শরণাপন্ন হবেন, যিনি আপনাকে এই ব্যাপারে সহায়তা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।